আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা জানো, আমাদের ঢাকা কলেজের প্রিন্সিপাল মহোদয় স্যার, অধ্যাপক নিহার আহমেদ স্যার এবং আমাদের বিভাগীয় প্রধানের উদ্যোগে অনলাইন ক্লাস শুরু হয়েছে। এটি একটি নিঃসন্দেহে মহৎ উদ্যোগ। আমার এটাই কিন্তু প্রথম অনলাইন ক্লাস। এই বিষয়ে কিছু প্রাসঙ্গিক কথা না বললেই নয়, আর সেটা হলো কোভিড-19, যা বাংলাদেশ সহ সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। আমরা কোভিড-19কে মোকাবেলা করার জন্য আতঙ্কিত হব না, আমরা সচেতন হব, আমরা যার যার ঘরে অবস্থান করে স্বাস্থ্যবিধি মেনে চলব এবং অন্যদেরকে সচেতন করব। এটাই হবে আমাদের করোনার বিরুদ্ধে লড়াই এবং জয়ের পথে আমাদের একটা ভালো উদ্যোগ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অনার্স থার্ড ইয়ার ক্লাসে মানব শারীর বিজ্ঞানের ইন্ট্রোডাক্টরি ক্লাস শুরু করেছি। আমি আজকে সার্কুলেশন, যেটা সংবহন, এই বিষয়ে তোমাদেরকে পড়াবো। আর যে বিষয়গুলোর উপরে আমি আজকে আলোকপাত করব, সেই বিষয়গুলো আমি তোমাদেরকে একটু বোর্ডে নিয়ে যাচ্ছি। নাম্বার 1, সার্কুলেশন, সংবহন। What is definition of circulation and types? Number 2, open circulatory system, that means মুক্ত সংবহন তন্ত্র। Number 3, closed circulatory system, that means বদ্ধ সংবহন তন্ত্র। Number 4, structure of human heart, মানব দেহের যে হৃৎপিণ্ডের গঠন। Number 5, heart muscle, that means হৃৎপেশি। And number 6, special junctional tissues of the heart, হৃৎপিণ্ডের বিশেষ ধরনের সংযোগী কলাসমূহ। আমরা এই বিষয়গুলোকে নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথমে আমি বলতে চাচ্ছি, what is the circulation, that means সংবহন। জীবদেহে বিভিন্ন যে বিপাকীয় প্রক্রিয়া হয়, এই বিপাকীয় প্রক্রিয়ায় পানি, এনজাইম, অক্সিজেন, হরমোন ইত্যাদি সরবরাহের প্রয়োজন হয়। আর এই বিপাক্রিয়ার ফলে উৎপন্ন হয় বিভিন্ন বিপাকীয় বর্জ্য, যেমন কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া ইত্যাদি। এগুলো কিন্তু দেহ থেকে অপসারণের প্রয়োজন হয়। তো যেই সংবহন পদ্ধতিতে, অর্থাৎ যেই পদ্ধতিতে এই উপরোক্ত যে বস্তুগুলো সংবহন হয়, বাহিত হয়, পরিবাহিত হয়, সেটাই কিন্তু সংবহন বা সার্কুলেশন। মানবদেহের সার্কুলেশন দুই রকম। নাম্বার 1, ব্লাড সার্কুলেটরি সিস্টেম, and নাম্বার 2, লিম্ফেটিক সংবহন তন্ত্র। ব্লাড সার্কুলেটরি সিস্টেমে যে অংশগুলো, যে প্রধান অংশগুলো আছে, রক্ত, নাম্বার 2 হৃৎপিণ্ড, নাম্বার 3 রক্তবাহিকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু অনেকেই বই কালেক্ট করতে পারো নাই। তো আমার এই লেকচার শিটে যখন আমি আলোচনা করব, তোমরা প্লিজ নোট ডাউন প্লিজ। পরবর্তীতে তোমাদের সুবিধার্থে তোমরা নেট থেকে এই বিষয়গুলোকে সহজে পেয়ে যেতে পারো। আরেকটা বিষয়, তোমরা এইচএসসি লেভেল থেকে কিন্তু সার্কুলেশন, হার্ট, ব্লাড এবং ব্লাডের বিভিন্ন কণিকা, লসিকা, অনেক কিছু নিয়ে কিন্তু তোমরা জেনেছো। সো তোমরা কিন্তু এটার ব্যাপারে আগে থেকেই তোমাদের ধারণা আছে। আর আজকে আমি আর একটু বিস্তারিত আলোচনা করছি। তো এরপরে আমরা যে নাম্বার 1টা আমরা আলোচনা করে ফেললাম, নাম্বার 2টা হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম। ওপেন সার্কুলেটরি সিস্টেম হচ্ছে এমন এক রক্ত সংবহন তন্ত্র যেখানে রক্ত নির্দিষ্ট নালিকা থেকে সীমাবদ্ধ না থেকেও বিভিন্ন ফাঁকা স্থান সহ কোষকলার মধ্যবর্তী স্থান দিয়ে সংবাদিত হয়। এবং এই ক্ষেত্রে
বিভিন্ন আর্থ্রোপোড, কিছু সেফালোড মোলাস্কা, এইসব প্রাণীতে কিন্তু তোমার ওপেন ব্লাড সার্কুলেটরি সিস্টেম দেখা যায়। এক্ষেত্রে যেটা হয় সেটা হলো হৃৎপিণ্ড থেকে ধমনী উৎপন্ন হয়ে বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে ছোট বড় বিভিন্ন ফাঁকা স্থান অর্থাৎ গহ্বরে উন্মুক্ত হয়। এবং এই যে ছোট বড় গহ্বর, এখানে ছোট গহ্বরগুলোকে ল্যাকুনা এবং বড় গহ্বরগুলোকে সাইনাস বলে। এরপরে আসো আমরা এখানে একটু বোর্ডে দেখি, একটু ক্লোজলি দেখি আমরা জুম করে, যে ওপেন ব্লাড সার্কুলেটরি সিস্টেমটাকে আমরা কিন্তু এখানে একটু চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি। ফরম্যাটটা এটা হচ্ছে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম, যেটা আমি বলছি সেটা হলো, এটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, যে তন্ত্রে রক্ত শুধুমাত্র নির্দিষ্ট নালিকা পথেই বাহিত হবে, সেটাই হলো বদ্ধ। যেমন ধরো বিভিন্ন অ্যানিলিডস, তারপর মোস্ট অফ দ্য সেফালোড মোলাস্কা এবং মানুষ সহ করডাটা পর্বের প্রাণীদের মধ্যে কিন্তু এই ধরনের এই বদ্ধ সার্কুলেটরি সিস্টেম দেখা যায়। এক্ষেত্রে কিন্তু ওই তোমার হৃৎপিণ্ড থেকে যে ধমনীগুলো উৎপন্ন হয় বিভিন্ন কোষকলায় বিভক্ত হয়ে কৈশিক জালিকা গঠন করে, এই ঘরে শিরা ধমনী কাজ করে। এই কৈশিক জালিকার প্রাচীরগুলো ভীষণভাবে পাতলা হয়, যার ফলে নির্দিষ্ট চাপে রক্ত বাহিত করতে পারে। তাহলে আমরা ছবিতে কিন্তু এই খেয়াল করলে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম, এখানে একটা দেখানো হয়েছে, আর এখানে হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম। ওকে, এখন আমরা আসি নাম্বার 4, স্ট্রাকচার অফ হিউম্যান হার্ট, মানব দেহের হৃৎপিণ্ডের গঠন। এই ব্যাপারে তোমরা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেল থেকে একটা ধারণা পেয়েছো। এখানে আমরা যে হার্টের অবস্থানটা দেখি মানব দেহে কোথায়, সেটা হলো বক্ষ গহ্বরের যে 2 ফুসফুস আছে তার মাঝখানে বাঁ সাইডে কিন্তু হৃৎপিণ্ড অবস্থান করে। আর হৃৎপিণ্ডটা দেহের পাম্প যন্ত্র হিসেবে কাজ করে, মোস্টলি হচ্ছে রক্তকে যে নালিকা পথে যে সংবহনের জন্যই হৃৎপিণ্ড পাম্প যন্ত্র হিসেবে কাজ করে। এটা দেখতে কিন্তু অনেকটা মৌচাকৃতি এবং পেরিকার্ডিয়াম নামক পর্দা দিয়ে এটা আবৃত থাকে। হৃৎপিণ্ডের যে প্রাচীর সেটা 3 স্তর বিশিষ্ট। সবচেয়ে বাহিরেরটা হচ্ছে এপিকার্ডিয়াম, মাঝে হলো মায়োকার্ডিয়াম হৃৎপেশি, এবং ভেতরে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ডের গঠনে বা এদের যে প্রকোষ্ঠ, এটা কিন্তু 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমরা একটু বোর্ডের দিকে তাকাই এবং আমরা একটা হৃৎপিণ্ডের ছবিটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? এখানে 4টা প্রকোষ্ঠ। একটু খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিয়াম অর্থাৎ ডান অলিন্দ, রাইট ভেন্ট্রিকল ডান নিলয়, লেফট অ্যাট্রিয়াম বাম অলিন্দ, লেফট ভেন্ট্রিকল বাম নিলয়। হৃৎপিণ্ডের অগ্রাংশে কিন্তু অলিন্দ, একজোড়া অলিন্দ এবং একজোড়া নিলয়। এই যে ডান এবং বাম অলিন্দ, এই দুটো আন্তঃনিলয় পর্দা দ্বারা পরস্পর পৃথক থাকে, এবং ডান এবং বাম নিলয় পরস্পর আন্তঃনিলয় পর্দা দ্বারা পরস্পর পৃথক থাকে, এবং এভাবে 4টা প্রকোষ্ঠ হৃৎপিণ্ডে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এই দুটোর মাঝখানে একটি ভালভ রয়েছে, একটা কপাটিকা আছে, তার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা দ্বারা এই দুটি প্রকোষ্ঠ নিয়ন্ত্রিত হয়। তেমনি ভাবে বাম অলিন্দ এবং বাম নিলয় মাঝখানে একটা ছিদ্রপথ আছে, একটা ভালভ আছে,
যেটা কপাটিকা, এটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা, ছবিতে দেখতে পাচ্ছ, এটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। ডান অলিন্দ ডান নিলয়ের ক্ষেত্রে দেখি যে ইনফেরিয়র ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভা এটা ভিন্ন ভিন্ন ছিদ্রপথে উন্মুক্ত হয়েছে। আচ্ছা, এখন একটা বিষয় দেখো যে এই যে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল, ডান অলিন্দের উপরে ফুসফুসীয় মহাধমনী এবং বাম অলিন্দের উপরে উপরিভাগ থেকে তোমার সিস্টেমিক অ্যাওয়ারটা উত্থিত হয়েছে এবং এই ক্ষেত্রে সেমিনুলার ভালভগুলো নিয়ন্ত্রিত হয়। মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হৃৎপিণ্ডটা পাম্প যন্ত্র হিসেবে কাজ করছে এবং পাম্প যন্ত্র হিসেবে কাজ করে রক্তবাহিকার মাধ্যমে সারা দেহে পরিবাহিত হচ্ছে। এরপরে আমরা তাহলে হৃৎপিণ্ডের গঠনটা বুঝতে পারলাম। শিক্ষার্থীরা এখন আসো নাম্বার 5, হার্ট মাসল, হৃৎপেশি। হৃৎপেশিটা হচ্ছে হৃৎপিণ্ডের যে বিশেষ ধরনের যে পেশি দিয়ে এটা গঠিত, অর্থাৎ মায়োকার্ডিয়ামটা যে বিশেষ ধরনের পেশি দিয়ে গঠিত, সেটাই হচ্ছে হৃৎপেশি। এই হৃৎপেশিটার সংকোচন প্রসারণটা কিন্তু ইচ্ছে মতো ঘটে না, এটা অনৈচ্ছিক। অনৈচ্ছিক পেশি কি? অনৈচ্ছিক পেশি যেটাতে কোনো ইচ্ছা মাফিক কিছু করা যায় না। যেমন ধরো আমরা যে অন্যান্য পেশি দেখি, আমাদের যে মাসকুলার পেশিগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইচ্ছে মতন মুভমেন্ট করতে পারি। যেমন ধরো আমরা এই যে ঘাটটাকে বাঁকা করছি, আমরা হাতটাকে মুভ করছি, কিন্তু হৃৎপেশি হচ্ছে অনৈচ্ছিক, এটা ইচ্ছা মাফিক ঘটে না সংকোচন প্রসারণটা। আমরা বোর্ডে হৃৎপেশির ছবি দেখতে পাচ্ছি, হৃৎপেশির গঠন দেখতে পাচ্ছি। আমরা স্ক্রিনে দেখি, আমরা এই ছবিটাকে যদি সরিয়ে নিই তাহলে এটা আরো স্পষ্ট হয়ে যাবে। এখানে একটা হৃৎপেশির গঠন দেখানো হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই হৃৎপেশিগুলো অনেকটা সিলিন্ডার আকৃতির এবং কোষগুলো শাখান্বিত প্রান্তভাগে, এবং যে শাখা কোষগুলো আছে এরা পরস্পর সংযুক্ত হয়ে একটা ত্রিমাত্রিক জালকাকারের মতন গঠন তৈরি করেছে। কি বললাম? ত্রিমাত্রিক জালকাকারের মতন একটা গঠন সৃষ্টি করেছে। এখানে যে অংশগুলো দেখা যাচ্ছে ছবিতে, সার্কোলেমা অর্থাৎ প্লাজমা পর্দা, এবং খুবই স্পষ্ট, দেখো, হ্যাঁ, সুস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই অংশটা, সার্কোলেমা, প্লাজমা পর্দা। এই প্লাজমা পর্দাগুলো ভেতরে পরস্পর সংযুক্ত হয়ে চাকতির মতন পুরো অঞ্চল সৃষ্টি করেছে, জায়গায় 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 জায়গায়। এগুলো হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। প্লাজমা পর্দা কোষের ভেতরে পরস্পর সংযুক্ত হয়ে চাকতির মতন পুরো অঞ্চল সৃষ্টি করেছে, যেটাকে বলা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। এটা কিন্তু হৃৎপেশির একটা বিশেষ বৈশিষ্ট্য, ইন্টারক্যালেটেড ডিস্ক। এবং কোষের ভেতরে এই যে আড়াআড়ি করে এবং সমান্তরাল ভাবে, আমরা কোষগুলোকে কিভাবে দেখছি দেখো তো, সমান্তরাল, রাইট? আর এই যে আড়াআড়ি, খেয়াল করো, আমি দুই ভাবে এটাকে চিহ্নিত করেছি তোমাদের সুবিধার জন্য। এটাকে
বলা হচ্ছে মায়োফাইব্রিল। মায়োফাইব্রিলটা আড়াআড়ি এবং সমান্তরাল ভাবে কিন্তু ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আর কি আছে? প্রতিটা কোষেই কিন্তু নিউক্লিয়াস আছে। প্রতিটা কোষে কি আছে? নিউক্লিয়াস আছে। আর মায়োফাইব্রিল যে আড়াআড়ি যে আছে যে অংশটা, সেটা কিভাবে তৈরি? এরা হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন নামক ফিলামেন্ট দিয়ে এই মায়োফাইব্রিল গঠিত। হৃৎপেশির ছবিটা দেখে তাহলে তোমাদের একটা ক্লিয়ার কনসেপশন তৈরি হলো। তারপরে আমরা আসব স্পেশাল জাংশনাল টিস্যুস অফ দ্য হার্ট, অর্থাৎ হৃৎপিণ্ডের বিশেষ ধরনের সংযোগী কলা। এই ক্ষেত্রে আমি ছবিটা যদি মুছে দিই, তোমাদের এই সংযোগী কলার বিষয়টা আমরা যদি বোর্ডে একটু দেখার চেষ্টা করি। এখন দেখো স্পেশাল জাংশনাল টিস্যুস অফ দ্য হার্টে যে অংশগুলো দেখা যায়, নাম্বার 1 সাইনোঅ্যাট্রিয়াল নোড, সংক্ষেপে কে বলা হচ্ছে এসএ নোড। নাম্বার 2, নোট ডাউন প্লিজ, ইচ অ্যান্ড এভরিবডি নোট ডাউন প্লিজ। নাম্বার 2 অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, সংক্ষেপে কে বলা হচ্ছে এভি নোড। নাম্বার 3 বান্ডল অফ হিলস। নাম্বার 4 বান্ডল অফ হিলস এর ডান এবং বাম শাখা। এবং নাম্বার 5 পার্কিনজি তন্তু। এখন আমরা আসি এদের অবস্থান। এই যে সাইনোঅ্যাট্রিয়াল নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোডের যে অবস্থানটা, এই অবস্থানটা কোথায়? এটা হলো সুপিরিয়র ভেনা ক্যাভা ও ডান অলিন্দের সংযোগ স্থলে। কোথায় এটার অবস্থান? সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ডান অলিন্দের সংযোগস্থলে বা দক্ষিণ অলিন্দ বলা যায় সংযোগস্থলে। এদের কাজ কি? এদের কাজটা আমরা বলি। পূর্ণবয়স্ক মানুষের প্রতি মিনিটে হৃদস্পন্দন হচ্ছে 70 থেকে 80 বার। হৃদ উদ্দীপনা সৃষ্টি এবং স্থানান্তরই কিন্তু এই স্পেশাল জাংশনাল টিস্যুস অফ দ্য হার্টের কাজ। এই ক্ষেত্রে কি করে এরা? এটা পূর্ণবয়স্ক মানুষের প্রতি মিনিটে হৃদস্পন্দন 70 থেকে 80টি এবং পেসমেকার হিসেবে কাজ করে। পেসমেকারটা কি জিনিস? পেসমেকারটা হচ্ছে ছন্দ নিয়ামক। তাই পূর্ণবয়স্ক মানুষের প্রতি মিনিটে হৃদস্পন্দন হচ্ছে 70 থেকে 80টি। এবং কে সৃষ্টি করছে এটা? কে তৈরি করছে? এসএ নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড। এবং তার মানে কি? পেসমেকার হিসেবে কাজ করছে। এসএ নোডটাই পেসমেকার হিসেবে কাজ করে। আমরা পরবর্তী আলোচনায় এই পেসমেকারকে নিয়ে আরেকটু বর্ণনামূলকভাবে আলোচনা করব। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে যাই, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড যেটা, সেটা অবস্থানটা কোথায় করে? অবস্থানটা কিন্তু এসএ নোডের ঠিক সন্নিকটে। এর অবস্থানটা এসএ
যে নোড আছে সন্নিকটে। এটার কাজ কি? এও কিন্তু তোমার উদ্দীপনা সৃষ্টি করছে, হৃদস্পন্দন তৈরি করছে, কিন্তু কখন? সেটা হলো এস এ নোড ব্যর্থ হলে এভি নোড, সংক্ষেপে কি বলে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডটাকে বলা হয় এভি নোড, তখন হৃদ উদ্দীপনা সৃষ্টি করে, কিন্তু একটু ধীরে করে। এস এ নোডটা 70 থেকে 80টি করতো বা 80 বার, কিন্তু এভি নোডটা করে হচ্ছে 40 থেকে 60টি। পার্থক্য এখানেই যে এরা একটু স্লো যায়, কিন্তু এটার অল্টারনেট হিসেবে কাজ করে যখনই এস এ নোডটা অর্থাৎ পেসমেকারটা যখন কাজ করে না, তখন এটার অল্টারনেট হিসেবে এবি নোডটা কাজ করে। এরপরে আমরা আসি বান্ডল অফ হিজে। ওকে, এখন আমরা আসব বান্ডল অফ হিজ। শিক্ষার্থীরা, বান্ডল অফ হিজ এবং বান্ডল অফ হিজের যে ডান এবং বাম শাখা, এটা কি করে জানো? এরা একটা নালিকার মতো, ঠিক আছে, নালিকার মতন, যেটা এস এ নোড এবং এবি নোড সাথে কানেক্টেড হয়ে শাখান্বিত হয়ে গেছে। একটা হচ্ছে তোমার ডান দিকে চলে গেছে, একটা বাম দিকে চলে গেছে। এবং এই যে বান্ডেল অফ হিজ এবং বান্ডেল অফ হিজের ডান এবং বাম শাখা, এই দুটোই কি করে? অলিন্দ থেকে নিলয়ে এই উদ্দীপনাটা পরিবহন করে। এদের কাজটা কি? এরা অলিন্দ থেকে নিলয়ে উদ্দীপনা পরিবহন করে। তার মানে কি? আমরা কিন্তু সংযোগী যে কলাগুলো আছে, এই যে উদ্দীপনা সৃষ্টি করে এবং স্থানান্তর, এই কাজগুলো কিন্তু এদের দিয়ে হয়। যে 5টা বিশেষ ধরনের সংযোগী কলার কথা আমরা বলছি, তার মধ্যে আমাদের 4টা আলোচনা হয়ে গেল। এবং এরাও কিন্তু উদ্দীপনা সৃষ্টি করতে পারে, কিন্তু খুবই খুবই সামান্য পরিমাণে। এরপরে আসে পার্কিনজি তন্তু। তাহলে আমরা বান্ডেল অফ হিজ এবং বান্ডেল অফ হিজ এর ডান এবং বাম শাখা দেখলাম, এরা অলিন্দ থেকে নিলয় উদ্দীপনা পরিবহন করে নিয়ে যায়। এটাই হচ্ছে এদের প্রধান কাজ। পার্কিনজি তন্তু, পার্কিনজি তন্তু যে কাজটা করে, এরা উদ্দীপনা সৃষ্টি করতে পারে, তবে 30 থেকে 35টির বেশি নয়। তাহলে আমরা কি বললাম? পার্কিনজি তন্তু কিন্তু উদ্দীপনা সৃষ্টি করে, কিন্তু 30 থেকে 35। আমরা জানি আমাদের প্রতি স্পন্দন 70 থেকে 80 বার, আর এরা যে কাজটা করতে পারে 30 থেকে 35 বার। শিক্ষার্থীরা, এখন যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে আমি বলবো সেটা হলো কিছু অ্যাসাইনমেন্ট তোমাদের বাসার জন্য আমি দিয়ে দিব, যেটা তোমরা, যাদের কাছে বই অ্যাভেলেবল তারা তো বই থেকে সাহায্য নিবে, আর যাদের কাছে বই নেই তারা অবশ্যই নেটে সার্চ দিয়ে, আমি এখন যেই অংশগুলো বা যে বিষয়গুলো আমি বোর্ডে লিখবো, অবশ্যই এগুলো নিয়ে তোমরা এই করোনাকালীন সময় বাসায় বসে অবশ্যই এগুলোকে স্টাডি করবে। 1, কার্ডিয়াক চক্র। নাম্বার 2, রক্ত। 3, রক্তের কাজ।
নাম্বার 4 রক্তকণিকা, নাম্বার 5 RH ফ্যাক্টর, নাম্বার 6 লসিকা। এগুলো বাসার জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এলাবোরেটলি, এবং ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, যার যার বাসায় থেকে নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, অন্যদেরকে স্বাস্থ্যবিধি মানার জন্য উৎসাহিত করবে, সচেতন করবে এবং অবশ্যই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফিজ।